আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়, সাথে আছি আমি নাদিয়া হক, পুরো 1.5 ঘন্টা জুড়ে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাদের আজকের টপিকটা বলে নিব, তার আগে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের দুজন চমৎকার বন্ধুর সাথে, যারা আমাদের স্টুডিওতে আছেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তারা হচ্ছেন লামিয়া বুশরা, HR পরিচালক, পেট্রোমেক্স LPG বাংলাদেশ, এবং তার পাশেই আছেন শাইনা ইসলাম, সংবাদ উপস্থাপক, দেশ টেলিভিশন। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। আজকে আমার মনে হচ্ছে আড্ডাটা খুব জমবে, কারণ টপিকটা অ্যাকচুয়ালি এই টপিক নিয়ে আমি আড্ডা দিতে যাচ্ছিলাম অনেক আগে থেকে। লাকিলি আমি পেয়ে গেছি টপিক। সো আমাদের বন্ধুদের বলে দিই আজকের টপিকটা কি। আজকের টপিক হলো স্বাধীনতার সীমা কতটুকু। আমি প্রায় সময় দেখি, আমি ছোটবেলা থেকে দেখে আসছি ফ্যামিলিতে, আমি ফ্যামিলি দিয়ে শুরু করি, যখন কোনো কিছুতে একটু করে হলেও স্বাধীনতা দিচ্ছে, তখন আমরা নিজেরা ওই স্বাধীনতার অপব্যবহার করতাম। কিভাবে করতাম? যদি বলতো যে আচ্ছা ঠিক আছে, আজকে আধা ঘন্টা বেশি খেলো, হ্যাঁ, কিন্তু মাগরিবের সময় চলে আসতে হবে, বা মাগরিবের পর আধা ঘন্টা থাকতে পারো, ওটাই আমরা আধা ঘন্টাকে 1 ঘন্টাও করে ফেলি। এখনো কিন্তু এরকম চলছে। সো একটা সময় দেখা যায় ওই সীমাবদ্ধতা চলে আসে। আজকে এসব গল্প শুনবো আপনাদের কাছ থেকে। এজন্য কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। চলে যাই শাইনা আপুর কাছে। আমরা অবশ্যই আমাদের আড্ডায় যাব, তার আগে বলেন এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমি আসলে সবার প্রথমে নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সম্মানিত করবার জন্য, আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাকেও অনেক ধন্যবাদ জানাতে চাই আপনার এই মিষ্টি উপস্থাপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপু, আপনার কেমন লাগছে আজকে এখানে এসে? আমারও খুব ভালো লাগছে, এবং টপিকটা যেটা আপনি বলছিলেন যে খুব সমসাময়িক, এবং এটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক, যার কারণে যখন আমাকে এখানে আমন্ত্রণ জানানো হলো তখন মনে হলো যে বেশ মজার একটা আড্ডা হবে, এই জন্য এখানে আসা। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা শাইনা আপু, আপনি তো সংবাদ উপস্থাপক, হ্যাঁ, আমি আপনার গল্পটা একটু শুনতে চাই, কারণ আমরা যখনই ছোটবেলা থেকে হয়তো দেখা যেত, আমি নিজেও মানে নিউজ পেপার বড় বড় করে একদম পড়া, হ্যাঁ, জোরে জোরে পড়া, উচ্চারণ ঠিক করা, ওটা কেন জানি আমার ভালো লাগতো, আমি করতাম। তো দেখা যেত যে আশেপাশের ফ্যামিলি মেম্বার যারা শুনছে তারা বলতো তুমি কিন্তু ট্রাই করতে পারো, হ্যাঁ, বড় হলে তুমি নিউজ প্রেজেন্টার হতে পারো, বা এটা হতে পারো, ওটা ওরকম করে বলতো। তো আপনার গল্পটাও কি এরকম কিছু, নাকি একটু ভিন্ন? শুনতে চাই। আসলে এখন প্রতিটা পদক্ষেপই তো মানুষের জীবন বদলায়, তো বলতে পারেন যে একটু নিশ একটা এক্সপ্লেনেশন দিই। আমার মানে অ্যাজ আ বাংলাদেশি ওয়ামেন আমি যেটা দেখেছি যে আসলে মেয়েদের কিন্তু ওইভাবে করে ক্যারিয়ারটা শুরু করা হয় না। আমার বাবা মাও অন্যান্য বাবা মাদের মতোই আসলে ভেবেছিল যে আমার মেয়েকে আমরা বিয়ে দিব, একটা সার্টেন স্টেজ পর্যন্ত সে পড়াশোনা করবে, জব করলে করবে, বাট সেটা তার ফার্স্ট প্রায়োরিটি হবে না, বা ক্যারিয়ার দিয়ে তার একটা আইডেন্টিফিকেশন হবে না। তো আমার শুরুটাও সেইভাবে। তারপরে শখ থেকে আমি আসলে প্রোগ্রাম প্রেজেন্টেশন শুরু করি বাংলাদেশ বেতার দিয়ে। তারপরে আমি প্রোগ্রাম প্রেজেন্টেশন প্লাস হচ্ছে আমি কর্পোরেট সেক্টরের পাশাপাশি জব করতাম, এভাবে করেই শুরু হয়েছে। তো আমার যে বদলে যাওয়া বিষয়টা, সেই বিষয়টা আমার বাবা মার চোখে আমার বাবা মা দেখতে পাচ্ছিল। তো এখন আসলে যেই পর্যায়ে আছি সেটা একটু বলি। আমি নিউজ প্রেজেন্টার হিসেবে দেশ টিভিতে আছি। আমি কর্পোরেট সেক্টরে, আমার কাছে কমিউনিকেশনটা সবসময় খুব পছন্দের একটা জায়গা ছিল। আমি আসলে মজার, হ্যাঁ, অনেক অনেক মজার, কারণ এটা হচ্ছে আমার সাবজেক্ট ছিল ইংলিশ লিটারেচার। তো মানুষের খুব ভালো লাগে যখন নিজের ডিপার্টমেন্টের কাউকে পেয়ে যাই, আসলে খুব মজা লাগে। তো যেহেতু আপনি জানেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের আসলে মানুষের ব্যাকগ্রাউন্ড, চিন্তাধারা, এগুলো নিয়ে আমাদের একটা খুব প্যাশন কাজ করে। তো সেই জন্যই আসলে আমি কমিউনিকেশনে কাজ করি। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কমিউনিকেশনে আছি। আর এটার পাশাপাশি যেহেতু আমার মাস্টার্সটা ছিল হচ্ছে এডুকেশন ELT ছিল, তো তারপরে দেখলাম যে এটাতে কিভাবে মুভ করা যায়। আমি কখনোই ভালো টিচার হতে পারতাম না, এটা আমি জানতাম। আল্লাহ, এটা আমি আমার সাথেও সেম, সিরিয়াসলি। মানে আমাকে বলতো যে ইংলিশ লিটারেচারে পড়ছো যখন, তোমার টিচিং এ যাওয়া উচিত। না, মাফ চাই, আমি টিচার হতে পারবো না। একদমই না। তো তখন আমি আসলে ভাবলাম যে কি করা যায়। তো আসলে প্রত্যেকটা সেক্টরে আমি এই পর্যায়ে এসে যেটা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই অনেকগুলো সেক্টর থাকে।
তো আমি ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিপার্টমেন্টে আছি সুপারভাইজার হিসেবে। ওদের এক্সামগুলো যখন হয় তখন ভেন্যুর রেসপন্সিবিলিটিস নিয়ে আমি যাই আর কি। তো এই কাজগুলো প্রত্যেকটা কাজই প্যারালালি করেছে এবং প্রত্যেকটাই আসলে আমাকে ডিফাইন করে। তো এই যে মেয়েদের নিজেকে খুঁজে পাওয়া যে আমি আসলে এটা 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 হতে পারি, এটা একটা জার্নি এবং খুবই মজার জার্নি যখন কেউ বুঝতে পারে যে আমি এই 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 কাজগুলো করতে পারবো এবং স্বাচ্ছন্দ্যেই করতে পারবো এবং শুরু করে দেই। হ্যাঁ, মানে আমরা আসলে কেউ একটা প্রফেশনে আটকে নেই, হ্যাঁ তাই না? সবাই কিন্তু এখন আরো বেশি ইদানিং খুব বেশি হচ্ছে যে আপনি যেমন চাকরিজীবী, হ্যাঁ, পাশাপাশি আপনি টুকটাক অনেক কিছুই করতে পারেন, এটা কিন্তু আপনার প্যাশনের একটা ব্যাপার, যেমন উনি বলছে। সো আমি এখন আপনার কাছে চলে আসি, আপনারটাও একটু শুনতে চাই যে চাকরি লাইফ, হ্যাঁ, চাকরি জীবন কখন থেকে স্টার্ট করেছেন? আমার চাকরি জীবন 2004 সাল থেকে। 2004? জি, বেশ অনেক বছর। তবে আমি যেটা উনি বলছিলেন যে আমিও কিন্তু মানে ছোটবেলা থেকেই জানতাম যে আমি চাকরি মানে একটা প্রফেশনে যেতে চাই। তবে আমিও বেড়ে ওঠা আমার বেশ অনেক কিছু ট্রাই করেছি। যেমন আমার বাবা মা সবসময় খুবই ওপেন ছিলেন যে আমি কি করতে চাই, সো আমার উপরেই। আমার মা বিশেষ করে, যেমন আমি ছোটবেলায় বেশ বড় পর্যন্ত আমি খেলাধুলা করতাম। সো আমি হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিক্স, এবং আমি বাংলাদেশের হয়ে আমি বাইরেও খেলেছি, জি, ডেনমার্কে। আমি বাংলাদেশ টিমসে খেলেছি। সো সেটা যেমন আমার এক সময় বেশ বড় একটা জায়গা ছিল, একদম প্যাশনের একটা, একদম প্যাশন। সো বড় হয়ে খেলোয়াড় হব কিনা সেটাও একটা সময় একটা কনসিডারেশন এসেছিল। আমি একটা সময় আমি মডেলিংও করেছি। সো ওটাও একটা সময় যে আমি কি করব, কিন্তু একটা সময় যখন আমি গ্র্যাজুয়েশন করি তো তখন আমার কাছে মনে হলো যে না, এগুলো হচ্ছে আমার শখ, বাট প্রফেশন হিসেবে একটা কিছু বেছে নিতে হবে। তো হ্যাঁ, ওগুলো আমার যেটা বলা হয় যে শখ। সো তারপরে আমি আমার ক্যারিয়ার বিএটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে আমি শুরু করি। সো ওখান থেকেই ক্যারিয়ারটা শুরু করতে করতে এখানে চলে আসা একটা পর্যায়ে। বাহ, চমৎকার। এর পাশাপাশি কি আর কিছু করা হচ্ছে এখন, নাকি একদম সময় নেই? যেটা বেশ দায়িত্বপূর্ণ একটা পদে যেহেতু আছি, সো খুব বেশি সময় পাই না। তবে আমি বেশ কিছুদিন আগ পর্যন্ত আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি খণ্ডকালীন হিসাবে পড়াতাম। ও আচ্ছা আচ্ছা। বা সো যেখানেই আমার মনে হয়েছে আমার কোনো সুযোগ আছে কিছু করার, সো আমি সবসময় বেশ ওপেন যে আমার যে অভিজ্ঞতা বা আমার যে লাইফের এক্সপিরিয়েন্স সেটা যদি আমি কারোর সাথে শেয়ার করতে পারি বা কাউকে যদি হেল্প করতে পারি, সেখানে সবসময় আমার একটা প্রচেষ্টা থাকে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কথা। আমি আমার বন্ধুদেরকে আবারও বলি, এই যে আপু বললেন যে লাইফের যে এক্সপিরিয়েন্স এটা শেয়ার করতে পারলে ওনার ভালো লাগে, যে এখান থেকেও আসলে আমরা যারা আছি, যারা শুনছি ওনাকে, যারা দেখছি, তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারছি। আবার সেম আপনিও যদি আপনার লাইফ এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন, তাহলেও অনেকেই অনেক কিছু শিখতে পারছে। সো দেরি না করে আড্ডা দেওয়ার জন্য তাড়াতাড়ি জুমে জয়েন করুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকে আমাদের টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আসলে এটা নিয়ে কথা আমরা হয়তো ওভাবে বলি না, মানে বলা হয়ে উঠে না যে পার্টিকুলার এই টপিকটা নিয়ে, যে স্বাধীনতার সীমা আসলে কতটুকু, তাই না? আমরা অনেক সময় দেখা যায় মিসইউজ করছি অনেক কিছু। বাবা মা হয়তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে যেতে পারো, কিন্তু একটা সময় পর্যন্ত থাকো, তারপরে চলে আসো, কারণ তারপরে তো টেনশন হয়, তাই না? টেনশন হয়। স্বাধীনতার যে বিষয়টা আসলে, মানে আজকের যে টপিকটা, যে স্বাধীনতার সীমা আসলে কতটুকু হওয়া উচিত, এটা আসলে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা সীমানার ব্যাপার আছে। আমি যদি এক কথাই সেটা বলি, যে কেউ যদি আজকে কারোর সীমানা লঙ্ঘন করে তার নিজের সীমানা তৈরি করে, তাহলে আরেকজন মানুষ কিন্তু সেই সীমানাটা লঙ্ঘন করেই সোজা হয়ে দাঁড়াবে, তাই না? তো আসলে প্রত্যেকটা বিষয়েই সীমানা আছে। আমি যদি কর্পোরেট সেক্টর বলি, আমি যদি ফ্যামিলিয়াল সেক্টর বলি, সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের যেটা আছে সেটা কথা যদি আমি বলি, প্রত্যেকটা জায়গায় আসলে আমার কোথায় থামতে হবে, এবং এটা কিন্তু আসলে মানে সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়। আমার মনে হয় আপুও
একমত হবেন যে সময়ের সাথে সাথে বিষয়গুলো চেঞ্জ হয়। সো ওই মার্জিনটা আসলে কি হওয়া উচিত সেটা কয়েকটা এক্সাম্পল দিলে বোঝা যায়। আমি আপু যেহেতু একটা এইচআর এর মতন একটা সিনিয়র একটা জায়গায় আছেন, যেটা মানে উনি হচ্ছে অফিসের ভেতর ইন্টারনাল যে কমিউনিকেশনটা সেটা উনি টেক কেয়ার করেন, আমি এক্সটার্নাল যেটা সেটা নিয়ে আমি কাজ করি। তো দেখা যায় যে একজন মানুষ বা একজন ওমেনের সাথে আপনি কতটুকু পর্যন্ত যেতে পারেন, কথা বলতে পারেন, কোন ওয়ার্ডটা ইউজ করতে পারেন, সেটা একটা বিষয়। আবার একটা মেনের সাথেও আপনি আসলে কি লেভেলের কথাটা ইউজ করতে পারেন, এই ব্যারিয়ারগুলো কিন্তু আসলে আমরা এখন নতুন করে আবার মনে হচ্ছে যে আমাদের আবার নতুন করে হয়। এক্স্যাক্টলি ওখানে কিন্তু দেখবেন একটু করে ম্যানার্স এন্ড এটিকেটসও ঢুকে যায়, তাই না আপু? আপনি তো এইচআরে আছেন, আপনার চেয়ে ভালো আর কি। আসলে আমি এই স্বাধীনতাটাকে যেভাবে আমি দেখি, যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন দুটো অ্যাসপেক্ট। একটা হচ্ছে স্বাধীনতার সাথে কিন্তু দায়িত্ববোধটা চলে আসে এবং সীমারেখা। স্বাধীনতাটা আসলে কি সেটাও যেমন বুঝতে হবে, এবং আমি এটাকে কতটুকু এক্সারসাইজ করব বা আমি কতটুকু লিমিট টানবো সেটা কিন্তু একটা বড় বিষয়। যেমন আমার ছেলে 17 বছর, সো আমি ওর সাথে যখন বলি যে বাবা আমি তোমাকে এই স্বাধীনতাটা দিচ্ছি, কিন্তু এটা মনে রেখো এটা কিন্তু তোমাকে মানে এটার সাথে একটা রেসপন্সিবিলিটিও চলে আসে। সো আমি যখন তোমাকে দিচ্ছি, তুমি যদি সেটাকে দেখি যে তুমি সেটাকে মিস ইউজ করছো বা সেটাকে তুমি সম্মান জানাচ্ছ না, এরপরে কিন্তু বাবা সেই স্বাধীনতাটা তোমার থাকবে না, সেটা একটা অ্যাসপেক্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে স্বাধীনতাটা, যেমন অনেক সময় আমরা এখন যে দেখি যে আমার বলার স্বাধীনতা, আমার পোশাক পরার স্বাধীনতা, আমার যাওয়া, এটা আমার থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, কিন্তু সেটা হচ্ছে আমি কতটুকু সেটা এবং কিভাবে আমি সেটাকে এক্সারসাইজ করব যেন সেটা অন্য কোনো কারো সেটা বিব্রতকর না হয় বা অন্য কাউকে যেন সেটাকে আঘাত না করে। অনেক সময় আমরা বাক স্বাধীনতার অজুহাত দিয়ে অনেক সময় আমরা মানুষকে হার্ট করে ফেলি এবং মনে করি না আমি যেটা মনে করি সেটা বলেছি, বাট সেটা যে আরেকজনের একটা কষ্ট দিচ্ছে বা সেটা যে আরেকজনের সেই স্বাধীনতাটা, যেটা আপা বললেন, বা অনেক সময় কিন্তু সেটা মানুষকে কষ্ট দিয়ে ফেলে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক, আমরা সামনাসামনি হোক। সামান্য আপনি একটা কমেন্ট করেন, একজন একটু হালকা নেগেটিভ, আমি ঠিক বলবো না, মানে যা বলার তা সরাসরি লিখে দিচ্ছে, এটা তো অন্য অনেকেই দেখছে যে তোমাকে না এই কালারটাতে এত ভালো লাগে না। আপনি দেখবেন অনেক আছে এরকম। এটা যিনি কমেন্ট করছেন প্ল্যাটফর্মে বলছি, এক্স্যাক্টলি যিনি কমেন্ট করছেন উনি মনে করছেন আরে আমি তো এখানে খারাপ কিছু বলিনি, আমার বলার তো স্বাধীনতা আছে। কিন্তু এই যে এটা আরেকজনের মন খারাপ করছে, এবং অনেকে যখন দেখছে তখন তো তার মন আরো বেশি খারাপ হচ্ছে। অথবা উনি কিভাবে নিচ্ছে, হয়তো আপনি বলছেন কিন্তু সে কিভাবে নিচ্ছে বা কতটুকু উনি আপনার কাছে সেই কথা শুনছে, সেটাও কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। আপু যেহেতু প্যারেন্ট হিসেবে কথা বলছেন, আমি আমার একটা রিয়েলাইজেশনের কথা বলি। আমি যখন ছোট ছিলাম তখন when I was 16, আমার তখন মনে হতো যে আমার মা কেন আমাকে ফোন করছে, বা আমি এই গল্পটা শুনবো একটা ব্রেক নিয়ে, যেহেতু সুইট 16 এর কথা বলছেন, এটা খুব মন দিয়ে শুনতে হবে। ব্রেকের সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডাটা অলরেডি জমে গেছে, খুব তাড়াতাড়ি জমে গেছে, কারণ আজকের টপিকটা অনেক বেশি সুন্দর এবং সবাই আমার মনে হয় এই টপিক নিয়ে আসলে অনেক কিছু বলতে চাই, বলার আছে। সো যারা বলতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা আপু, সুইট 16 নিয়ে বলছিলেন। সুইট 16-এর আসলে ও তখন জিনিসটা সুইট কারণ হচ্ছে ধরেন জীবনের বসন্ত বা ফাগুনের মতন বিষয়টা, মানে একটা তিক্ততার জিনিসটা চলে যাচ্ছে বা আনাড়ি বিষয়গুলো চলে যাচ্ছে এবং জীবনে আসলে অনেকগুলো নতুন জিনিস আসছে, অ্যাকসেপ্টেন্সির একটা ব্যাপার আছে, এটার উপর ডিপেন্ড করছে কি ভালো কি খারাপ হবে। তো তখন আসলে যে বিষয়টা কাজ করে যে আমি আসলে অনেক বড় হয়ে গেছি। তো যখন আমাকে ফোন করতো আমার প্যারেন্টস,
যে কোথায় আছো, কি আপডেটস জানতে চেত। এটা আমার কাছে মনে হতো যে কেন এটা আমার প্রেস্টিজিয়াস ইস্যু, যে ফ্রেন্ডের সামনে এতবার ফোন আসছে, বাবু বাবু এই বিষয়টা এখনো তো আমার বাবা মা ঠিক 7টার সময় ফোন করে বলে তুমি কোথায় আছো, কখন বাসায় আসবে। আমার কাছে কিন্তু এখনো বাবু। হ্যাঁ, আমি আমার 17 বছর ছেলেকে খোঁজ নিই, আমার মাও আমাকে খোঁজ নেয়। আমারও খোঁজ নিই। ডিফারেন্স ইজ এখন যখন আমার প্যারেন্টস আমাকে খোঁজ নেয়, আমার ভিতরে যে রিয়েলাইজেশনটা এসছে, ওই যে প্যারেন্টসের যে ফোনটা আসতো, ওই ফোনটা আসার কারণে আসলে ওই ফোনটার যে কত পাওয়ার, ওই ফোনটা আমি যদি পজিটিভলি অ্যাকসেপ্ট করি, আমি খুব প্রাউডলি এখন অ্যাকসেপ্ট করি। কেন জানেন? কারণ ওটা আমাকে অনেক সিচুয়েশন থেকে বুঝিয়ে মানে আলাদা করে দেয় যে আমার ফ্যামিলির সাথে আমার বন্ডিংটা খুব ভালো। অ্যান্ড আই ডু রিয়েলি রেসপেক্ট মাই প্যারেন্টস। তো এটাতে করে হয় কি যে আমার আশেপাশের অনেক ছোট প্রবলেম হয়ই না। যখন একটা বাচ্চার আশপাশের মানুষগুলো জানে যে বাচ্চাটা আসলে মানে একা, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তার অনেকগুলো প্রবলেম বাড়িয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যখন বাচ্চা জানে যে না আসলে ব্যাপারটা এরকম না, ওর ইনফরমেশন চারপাশে ছড়াতে সময় লাগবে না, ওর পাশে লোক আছে, তখন কিন্তু বাচ্চাটা অনেক সেফ থাকে। এই বিষয়টা বুঝতে কিন্তু আমার অনেকগুলো বছর সময় এখন বিষয়টা রিয়েলাইজ করি। তো এই যে স্বাধীনতার যে কথাটা বলছিলেন আপু, প্যারেন্টস হিসেবে বলছিলেন যে স্বাধীনতার গণ্ডিটা আসলে আমাদের মানে ব্যাকগ্রাউন্ড রিজনটা আমাদের জানানো উচিত, ঘর থেকে জানানো উচিত। যেমন সব ফ্যামিলি তো এক হয় না, কিছু ফ্যামিলি আছে যারা আসলে ভেতরের কথাগুলো প্রপারলি এক্সপ্লেইন করতে পারে না, মানে খুব আনইজি ফিল করে যখন ফ্যামিলির মানুষ একজন আরেকজনের সাথে কোনো কিছু নিয়ে কথা বলছে, বিশেষ করে এরকম বিষয়গুলো, স্বাধীনতার বিষয়গুলো বা যে কোনো, আপনি দেখবেন একটা সামান্য একটা পিরিয়ড নিয়েও যদি কথা বলতে চায়, কথা বলা উচিত, হ্যাঁ, ওটা নিয়েও আনইজি ফিল করে কথা বলতে। ওখানে কিন্তু একটা বাধা আছে, কিন্তু ওই বলাগুলো কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ওমেন্স পিরিয়ড নিয়ে কথা বলবেন, তার মানে এখানে আপনি আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবেন, যে কি রকম হেজিটেশন হতে পারে, কি কি সিচুয়েশন মানে অসুখ হতে পারে, যদি আপনি কিভাবে ট্যাকেল করবেন সিচুয়েশনটা। এবং ইটস রিয়েলি ভেরি নর্মাল, প্যানিক হওয়ার কিছু নাই। এখানে অনেকগুলো বিষয় আছে, আপনার যে এই যে আপনার মুড সুইং এর ব্যাপারটা স্ট্রংলি এস্টাবলিশ করার বিষয় আছে, এবং ইটস আ ফ্যাক্ট। কিন্তু আপনি যখন এই বিষয়গুলো ফ্যামিলি থেকে পাচ্ছেন না, তখন কিন্তু আপনি এটার জন্য কি করতে হবে সেটা জানবেন, এবং পরবর্তীতে ওই না জানা জায়গাগুলোতে অন্য কেউ এসে সুযোগ নেবে। তো স্বাধীনতার বিষয়টা আসলে এরকম যে আমরা আসলে জানিও না যে আমাদের কোন জিনিসটা বলতে হবে, কোন জিনিসটা বলতে হবে না। সেটাই যে আপু একটু আগে বলছিলেন, হ্যাঁ, ওই যে মানে কোথায় কি বলতে হবে এটা নিয়ে অনেক জ্ঞান কমিউনিকেট। অনেক সময় যেটা হচ্ছে, আমি একটু প্রফেশনাল জায়গা থেকে যদি বলি, যে টপিকটা যদি হয় যে আসলে নারীর স্বাধীনতা কতটুকু, অনেক সময় কিন্তু দেখা যায় আমরা নারীরা যখন আমরা কোনো কিছু, যেটা আপনি বলছেন যে পরিবার থেকে আসতে হয়, অনেক সময় কিন্তু ধরেন একটা প্রফেশনাল সারাউন্ডিংসও যখন কোনো মেয়ে একটা মত প্রকাশ করছে বা কিছু একটা মতামত করছে, সেটাও কিন্তু যে খুব সহজভাবে অ্যাকসেপ্ট হয় সেটাও কিন্তু না। সো এটা কিন্তু আসলে খুবই ডিপ রুটেড, আমি বলবো পরিবার থেকে, যে আমরা ওই সম্মানটা যদি পরিবার থেকেই দেখে আসে, ছেলে মেয়েরা যে একটা মহিলাকে সম্মান দেয়া, তাহলে কিন্তু আলাদা করে স্বাধীনতাটা এবং স্বাধীনতা কতটুকু, এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে আসার কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি, কথা একদম, কারণ এটা কিন্তু টপিকটা কিন্তু হতে পারতো কি বলবো যে কারোর জন্য, কিন্তু এটা স্পেসিফিকলি নারীর স্বাধীনতা কতটুকু সেটাই কিন্তু বলে দেয় যে নারীর স্বাধীনতাটাই আসলেই সীমিত। আপনি অফিসে দেখেন বা বাসায় দেখেন, ধরেন একটা ছেলে, যেমন আমরা বলি যে ছেলে মানে ইকুয়ালিটির কথা আমরা বলি যে আমরা আমাদের ইকুয়াল হওয়া উচিত অধিকারটা। এখন ইকুয়ালটা হবে কিভাবে? একটা ছেলে যখন বড় হয়, পুরো বাহিরের জগৎটা সে মাথায় নিয়ে বড় হয়। ব্রেন হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যে জিনিসটা আপনি নিজে নিজে অ্যাকসেপ্ট করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন কোনটা লাগবে লাগবে না। ওকে ছেড়ে দেওয়া হচ্ছে বাহিরের দুনিয়াতে, এবং সেখানে সে 100 জনের সাথে মিশছে। ঘরে একটা মেয়েকে বড় করা হচ্ছে, তুমি পারবে না, এটা দিয়ে শুরু করা হচ্ছে, তাই না? আমি হয়তো একটু ডিফার করব। এখন কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে খুব কম ক্ষেত্রে আসলে ডিফারেন্সিয়েট করার সুযোগ আছে। এখন এটা হচ্ছে। তবে যেটা হচ্ছে কি, আমাদের ছোটবেলা থেকেই সবাইকে মত প্রকাশের স্বাধীনতাটা দিয়েই বড় করা উচিত, সো দ্যাট একটা সময় গিয়ে
সে তার যতটুকু প্রাপ্য অধিকারটা বা যে মতামতটা প্রকাশ করা উচিত। যেটা আমি বলছিলাম যে অর্গানাইজে অনেক সময় হয় যে একটা মেয়ে তার কথাটা হয়তো সে কোনো কিছু নিয়ে একটা অসুবিধা ফিল করছে বাসায়, কিন্তু সে ভয় পাচ্ছে বলবে কিনা, আচ্ছা বললে যদি এটা আমাকে জাজ করে, আমাদের চাকরি না থাকে। মানে আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর হতো। হ্যাঁ, মনে করেন ওই যে সুইট 16 বা 15 একটা কোনো একটা ছেলে কোনো একটা চিঠি কারো দিয়ে পাঠিয়েছে, হ্যাঁ আমি চিনিও না জানিও না, মানে এরকম সিচুয়েশনের কথা বলছি, আমি বাসায় বলবো মেয়েটাকেই দোষারোপ করা হবে যে নিশ্চয়ই তোমার মধ্যে কোনো সমস্যা ছিল। ঠিক তেমনি অফিসে যেমন দেখছি যে খুব ছোট ছোট ইস্যু মেয়েটা কিন্তু বলতে পারে, কিন্তু আজকে আমার দুটো ফিমেল সহকর্মী আমাকে বলছিল যে তার পার্সোনাল লাইফে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু বলছে আপা কার সাথে কথা বলবো কিনা ঠিক বুঝতে পারছিলাম না। তো আমি চিন্তা করে দেখলাম যে এটা কিন্তু তার ভেতর ইনবিল্ড, যে আমি বলবো কিনা, বললে এটার কোনো কনসিকুয়েন্স আছে কিনা, আমাকে জাজ করা হবে কিনা, আমাকে এটা কি নিরাপদ কিনা। সো এই এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের পরিবার বা আমাদের সোসাইটি কিন্তু এখনো ঠিক সেভাবে দিয়ে উঠতে পারেনি। বলতে আসলে বিষয়টা আপুর সাথে আমি যেটা অ্যাড করতে চাই যে মানে বলতে না পারার কারণ হচ্ছে সে আসলে বলে বলে অভ্যস্ত না। আমরা আসলে যে জিনিসটা করি না, যে আমরা মনে করি যে বলার সাথে সাথে সে পারফেক্ট কিছু একটা বলবে, ইটস অ্যাবসলিউটলি নট ট্রু। মানে বলবে, ভুল করবে, কয়েকবার ভুল করার পর তারপর সে চিন্তা করবে যে আচ্ছা এটা কিভাবে ঠিক করা যায়, অথবা না হলে তাকে কিভাবে ঠিক করা যায়, আশেপাশের কেউ একজন তো দেখবে। এটাই হচ্ছে আসলে কিন্তু প্রসিডিওর। আমরা যেভাবে নতুন হাঁটা শিখি বিষয়টা এরকম, বাচ্চারা ওই যে হাঁটা শেখার সময় কিন্তু বলে যে পড়তে পড়তে শিখবে, কিন্তু এই বিষয়ে আবার গিয়ে কনসেপ্টটা উল্টা হয়ে যায় যে ও মানে কিছু একটা বলবো ওটা আবার দোষারোপ করছে কিনা, আমাকে কিভাবে দেখছে, আমাকে জাজ করছে কিনা, ট্যাকেল করতে পারবে কিনা, সেটাও কিন্তু একটা ব্যাপার। এগুলো কিন্তু সব শিখতে হয়। আবার কিন্তু যেটা আপনি যেমন বলছেন, আবার কতটুকু করবে, কতটুকু করলে সেটা ওই যে দুই পক্ষের মধ্যেই সেটা আধিক্য হবে না, এবং যেটা তার ওই সীমা লঙ্ঘন হবে না, সেটাও কিন্তু আমি সব সময় আমি বলবো। অনেক সময় দেখা যায় যে আমরা কোন একটা মিটিং এ কেউ কথা বলছে, হ্যাঁ, ওই স্বাধীনতা বা ওই কথা বলার স্বাধীনতাটা এক্সারসাইজ করতে গিয়ে একটা কথা ধাম করে বলে, হ্যাঁ আমি যা ফিল করি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আমি বলে ফেললাম, বাট দেখা গেল আরেকটা মানুষকে এত আঘাত করলো যে আর কোনো কথাই সে বললো না। আমরা রিলিজিয়ন নিয়ে, এবং হয় কি যে দেখেন আমরা কিন্তু এখানে যেমন তিনটা মানুষ আছি, আমাদের তিনজনের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, আমরা এক একজন এক এক মতাদর্শে, কেউ বিভিন্ন ধর্মের বা অনেক ধরনেরই, কিন্তু আমরা থট প্রসেসটাই তো একজনের, কিন্তু যেটা হচ্ছে যে I should be okay to accept the other person not agreeing with me, so it should be okay not to be agreed. একদম। সো ওই ডিফারেন্সটা, যে আপনার ডিফারেন্সটাকেও যেন আপনার স্বাধীনতাটা বা আপনি যে আমার সাথে একই মতের হচ্ছেন না সেটাকেও যেন আমি সম্মানজনকভাবে এটা গ্রহণ করতে পারি এবং আপনাকে আমি সেভাবেই ট্রিট করতে পারি। হ্যাঁ, সো ওই বোথ সাইডেড আসলে একটা সাপোর্ট খুব দরকার। সো ওই মাঝখানে একটা সম্মানজনক একটা অবস্থান বের করে নেওয়া, যেখানে আপনার ডিফারেন্সটাও থাকছে এবং আমি আর আপনি মিলছি না হয়তো একই কথায়, বাট আমি আপনাকে এমন কোনো কথা বলছি না যেখানটায় আপনি আহত হন, হ্যাঁ আঘাত পাবেন। এটা এই ব্যালেন্সটা আমার মাঝে মধ্যে মনে হয় যে এটারই একটা সাবজেক্ট থাকা উচিত প্রত্যেক ইউনিভার্সিটিতে, প্রত্যেক কলেজে, প্রত্যেক স্কুলে এইরকম একটা সাবজেক্ট থাকা উচিত, যেখানে বলবে, শেখাবে যে আসলে তুমি আরেকজনের সাথে কতটুকু সরাসরি তার ব্যাপারে কথা বলবা, তোমার নিজের মতামত আরেকজনকে কতটুকু তুমি একেবারে মানে যেচে দিয়ে দিচ্ছ, হ্যাঁ সেই ব্যাপারগুলো আসলে শেখানো উচিত। এটা এখন কিন্তু পড়াশোনার সাথে এখন মানে এটা একটা ইন্ট্রিগাল পার্ট আসলে হওয়া উচিত, কারণ কিছু জিনিস কিন্তু ক্লাসরুমে শেখানো যায় না, কিছু জিনিস কিন্তু আমরা স্কুলে বা আমাদের পরিবার থেকে কিন্তু আমরা কিছু শিখি, যে একটা ব্যাপার থাকে না, যে অন্যকে বলছে সেটাকে শোনা, হ্যাঁ, এবং সেটাতে
সেটা সম্মানজনকভাবে একটা কথা বলা, সেটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখি যে ওকে ইন্টারাপ্ট করো না, ওকে বলতে দাও। প্রতিটা জেনারেশনেই কিন্তু আসলে ডুজ এন্ড ডোন্ট এর একটা মানে ডিফারেন্স থাকে। একদম একদম। যেমন আমার মার জেনারেশনে যে জিনিসগুলো ডুজ এন্ড ডোন্ট ওকে ছিল, হ্যাঁ সেটা হয়তো আপনার জেনারেশনে আমার জেনারেশনে আমরা এটা নিয়েও শুনবো। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা খুবই সুন্দর চলছে, কারণ টপিকটাও খুব বেশি সুন্দর, এবং আমাদের অনেক বন্ধুরা জুমে জয়েন করে ফেলেছেন। খুব ভালো লাগছে সবাইকে দেখে। আপনাদের কাছে অবশ্যই আসছি। আগে আপুর কাছে যাই। আপু, আপনি যে জেনারেশন নিয়ে কথা বলছিলেন, হ্যাঁ জেনারেশন গ্যাপের যে বিষয়টা নিয়ে বলছিলাম, আসলে মানে আমার জেনারেশনে তো আমি একরকম, বাট আমার আগের জেনারেশনের যে বিষয়টা ছিল, ধরেন আমার আগের জেনারেশনের সংসারের ধরনটা একরকম ছিল, সেখানে পরিবারটাকে একজন মানুষকে কেন্দ্র করেই পরিচালিত হতো। কিন্তু এখন কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা আইডেন্টিফিকেশন দরকার। এখন সবাই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে এবং এটার জন্যই বেসিক্যালি স্ট্রাগল করে। সবার আলাদা আইডেন্টিটি আছে। তো এই আইডেন্টিটি তৈরি করতে গিয়ে পুরো বিষয়টাই কিন্তু বদলে গেছে, কথা বলার ধরন, এবং সবার একটা নিজস্ব সীমানা তৈরি হয়েছে, যেটা কিছুক্ষণ আগে আপু বলছিলেন যে সবার একটা নিজস্ব সীমানা তৈরি হয়েছে এবং এটা ক্রস করাটাও ঠিক না। বরং এটা কিভাবে শক্ত করা যায় সেটা আসলে আমাদের পরিবার থেকে করা উচিত। কারণ সবসময় আমরা কিন্তু আমাদের আপনজনদের সাথে থাকবো না, আমরা অধিকাংশ সময় পরের সাথেই আসলে যুদ্ধটা আমাদের করতে হবে, যেন সেটা আমরা স্ট্রংলি করতে পারি। এখন এই সাপোর্টটা ফ্যামিলি ছাড়া আসলে কারোর পক্ষে দেওয়া সম্ভব না। ভেরি ট্রু। মানে ফ্যামিলি তো ফ্যামিলি, মানে দেখা যায় নিজের ক্লোজ মানুষও যখন একটু করে সাপোর্ট দেয়, ক্লোজ মানুষ বলতে আমি বুঝাচ্ছি আপনার ফ্রেন্ড সার্কেল নিশ্চয়ই আছে, তাদের কাছ থেকেও যদি যতটুকু সাপোর্ট আপনি পাবেন, এটা কিন্তু বিরাট কিছু, তাই না? হ্যাঁ, মানে হ্যাঁ আপু বলেন। যেটা আপনি বলছিলেন যে আমি মনে করি যে কোনো কিছুর আমি এখন যেটা বলছি, আমি আমার জীবন থেকে একটা জিনিস শিখেছি যে সব কিছুর শুরু যে আমরা শুনতাম পরিবার, আমি আসলেই সেটাকে শতভাগে মানি। হ্যাঁ, কারণ একটা বাচ্চা পরিবার থেকে তার বাবা মা, মুরব্বী, এবং পরিবার কিন্তু শুধু পরিবার না, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা সমাজ, আমাদের আশপাশের মানুষ থেকেই কিন্তু এই মূল্যবোধ বলেন, যে কোনো আচার ব্যবহার বলেন, আমাদের এই ভ্যালু সিস্টেমটা তৈরি হয়, যেটা কিন্তু আপনি স্কুল, কলেজ বা পরবর্তীকালে কর্মপ্রতিষ্ঠানেও সেটা শেখা সম্ভব না। সেজন্য পরিবার থেকে একটা বাচ্চা কি শিখছে এবং সে এটাকে কিভাবে মূল্য দিচ্ছে, নিজের স্বাধীনতা এবং অন্যর এই মতামতকে এবং অন্যের সাথে সে কিভাবে আচার ব্যবহার করছে, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্য সেটা পরিবার থেকেই, এবং স্পেশালি আমরা যারা বাবা মা, তাদের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমি মনে করি। একদম সত্যি কথা। আমি এমনও অনেক দেখেছি, মানে পরিবার থেকে হয়তো শিখছে, হ্যাঁ মানে আমি এখনকার যেই জেনারেশন বা থাকে না, যে নতুন নতুন জেনারেশন তো আসছে, পরিবার থেকে শিখছে, কিন্তু স্কুলে গিয়ে দেখা যাচ্ছে এমন কারোর সাথে, এমন কোনো ফ্রেন্ডদের সাথে মিশছে, সে কিন্তু তাকে কপি করছে। হ্যাঁ, এবং খুব মজার কথা, অনেক সময় আমি অনেক প্যারেন্টসকে আমি বলতে শুনি, হয়তো বাচ্চা একটা আচরণ করলো যেটা হয়তো ঠিক না, আমরা প্রায় বলছি না না ও তো একটু এরকমই। হ্যাঁ, সো আমরা কিন্তু ইন এ ওয়ে এই ধরনের বলার সাথে সাথে কিন্তু আপনি তাকে একদম প্রশ্রয় দিয়ে দিলাম, না না ও তো এরকমই, ও তো ছোট মানুষ। হ্যাঁ, কিন্তু সে ছোট কিন্তু সবসময় থাকবে না। হ্যাঁ, এবং ও এরকম এভাবে করেই কিন্তু আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে যে সেই মানুষটার এই ভুলগুলো কিন্তু সে ক্যারি করেই গেছে, সে বিভিন্ন পর্যায়ে, এবং সেটা কর্মক্ষেত্রে সেটা প্রতিফলিত হচ্ছে। পারিবারিক শিক্ষাটা অনেক ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু তার কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক হ্যাম্পার করে, কারণ তাকে কেউ শুধরে দেয়নি, তাকে তার বাবা মা শুধরে দেয়নি, হয়তোবা সে নিজেও শুধরানোর সুযোগটা দেয়নি। হ্যাঁ, কারণ তাকে তো কেউ সেই ফিডব্যাকটাই দেয়নি যে তুমি যেটা করছো সেটা হয়তো ঠিক না। সো যেটার কি বলবো ফলাফল স্বরূপ সেটা কিন্তু বিভিন্ন সময় তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং কর্মক্ষেত্রেও কিন্তু তাকে সেই সাফারিংসটা মধ্যে দিয়ে যেতে হয়। আমি বলছিলাম যে আমি আসলে দেখেছি ক্ষতিগ্রস্ত কিন্তু সেই মানুষটাই বেশি হচ্ছে, তার আশেপাশে কারো কোনো কিছু হচ্ছে না, কিন্তু এই যে ছোটবেলা থেকে যে ব্যাপারটা আছে, ঠিক আছে ছোট মানুষ, হ্যাঁ
এই বয়সে আমরা এমন ছিলাম, বা এই যে এই কথাগুলাতে হচ্ছে কি সেই মানুষটা তো শুধরাচ্ছে না, পরবর্তীতে গিয়ে ক্ষতি তার হচ্ছে। এই জিনিসটা আমার খুব অ্যালার্মিং লাগে যখন আমি শুনি কেউ বলছে কারো বাচ্চার ব্যাপারে। আপু একটা বাচ্চা আসলে মানে এটা আসলে এখনই রেজাল্ট পাওয়ার কোনো বিষয় না, এটা হচ্ছে যে লং টাইমে গিয়ে একটা রেজাল্ট আসবে। এই যে আপনি একটা জব করছেন, একটা জবে হয়তো আপনি ইন্টার্ন হিসেবে ঢুকেছেন, তারপরে আপনি কি করছেন, ওখানে হয়তো আপনার ভালো কাজের জন্য আপনাকে রেখে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আপনি আগাচ্ছেন না। সো এই যে সুযোগটা, হ্যাঁ স্টেপ বাই স্টেপ যাক, হ্যাঁ ঠিক আছে বুঝলাম ছোট মানুষ বুঝতে পারছে না, কিছু মিস্টেক হবে হয়েছে, কিন্তু তারপরে এটা যেন বারবার না হয়। হ্যাঁ এই যে ফ্যামিলিয়াল যে ট্রেনিং, আপনি লং রানে গিয়ে দেখবেন যে একটা পারিবারিকভাবে ভালোভাবে শিক্ষিত একজন মানুষ আর পারিবারিকভাবে খুব ডিস্টার্বড ওয়েতে শিক্ষিত একজন মানুষ, দুজনের ভেতরে কোথাও না কোথাও গিয়ে পার্থক্য আছে। দুজনেই হয়তো খুব ভালো পজিশন হোল্ড করছে, কিন্তু তার আশপাশের মানুষের রিভিউ নিয়ে আপনি দেখবেন। আমি খুব ইম্পর্টেন্ট একটা আমার কাছে খুব মনে হলো, অনেক মানুষ কিন্তু দেখবেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, হ্যাঁ এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে, খুবই শিক্ষিত এবং অনেক ভালো কাজ করছে, কিন্তু আপনি যদি তাদেরকে খুবই পার্সোনালি ক্লোজলি দেখবেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে তার আচরণগত যে উৎকর্ষতা তার সাথে কোনো মিল নেই একদম, মানে এবং তার সাথে আপনি কাজ করতে গিয়ে দেখবেন সে হয়তো খুবই ভালো স্টুডেন্ট, খুবই ইন্টেলিজেন্ট, কিন্তু কাজের ক্ষেত্রে বা তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে গিয়ে দেখবেন যে অ্যাজ এ পারসন এবং তার বিহেভিয়ার বলেন ওটা ঠিক এবং তাদের সাথে কিন্তু কাজ করা বা তাদের সাথে পারিবারিক জীবনটাও কিন্তু খুবই দুর্বিষহই আমি অনেক সময় দেখেছি, কিন্তু তারা কিন্তু সামাজিকভাবে বা আপনি দেখেন খুবই সফল, পড়াশোনায় ভালো বা কাজ করছে, কিন্তু কোথায় যেন ওই কমফোর্টটা নেই আশপাশে, মানে না উনি যেন কেমন না কাজ করতে চায় না, কাজটা করেই শেষ, আর না একদম। হ্যাঁ তারা কোনো মানে এটা কিন্তু তারা খুব সাফার করে, কিন্তু এক্স্যাক্টলি এই যে কাজ করতে ইচ্ছে করে না এরকম মানুষের সাথে বা ইন্টারঅ্যাক্ট করতে ইচ্ছে করে না, কারণ আপনি বুঝে গেছেন, তাই না? এখানেও কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনতার একটা ব্যাপার আছে, বাট আপনাকে যদি এরকম হয় যে না ওই মানুষটার সাথেই তোমার কাজ করতে হবে না, এখন প্রায়ই হয়, যেমন ধরেন অনেক সময় অফিসে না উনি খুব ভালো, কিন্তু উনার সাথে না ঠিক কাজ করে সেই স্বাচ্ছন্দ্যটা পাওয়া যায় না। সো এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আপনার এই আচরণগত জিনিসগুলো এমন যেটা কিন্তু ঢেকে রাখার কোনো সুযোগ নেই। আপনি প্রত্যেকটা বিষয়ে দেখা যাবে যে মানে টিম করতে গেলে যে কোনোখানে, পরিবার বলেন আপনার ওই, আমি বলবো যে পড়াশোনা তো একটা জিনিস, কিন্তু আপনার ওই আচরণগত এবং ওই ট্রেনিংটা এবং ওটা লাগবে, ওটা হচ্ছে বেসিক। এখন যেমন সিলেবাস চেঞ্জ হওয়ার একটা হিড়িক আসছে, এই আসছে সে আসছে, আমার মতে সবচেয়ে বড় সাবজেক্ট হচ্ছে এটা বিহেভিয়ারাল, আচরণগত একটা সাবজেক্ট এমন হওয়া উচিত যে তোমাকে ওখানে ম্যানার্স, এটিকেটস, কতটুকু কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, মানে এক্সপ্রেশনস এন্ড অল এগুলো শেখানো উচিত, এটার একটা সাবজেক্ট হওয়া উচিত। এবং আসলে মানে আপু যেটা বলছিলেন কিছুক্ষণ আগে একটা ক্লুতে, যে প্রত্যেকটা জিনিসে আসলে আলাদা আলাদা, যেমন একজন মানুষ রিলিজিয়াসলি ওয়েল, সে রিলিজিয়াসলি ওয়েল, তার বিহেভিয়ার ভালো, এটা তার আরেকটা পার্ট, সে কাজে ভালো, সে সৎ, একটা মানুষের ভেতরে এরকম অনেকগুলো ভাগ থাকে, এবং একটা বিষয় দিয়ে যদি সবগুলো বিষয়কে জাজ করতে যাই, এখন কিন্তু আসলে বিষয়টা সম্ভব। এখন ধরেন কেউ বললে এই মানুষটা সব ভালো, খালি ওর রান্না ভালো না, মানে কথার কথা বলছি, তখন ওই একটা দোষ দিয়ে তাকে মাপা হবে, বিচার করা হবে। সেই মানুষটা সব ভালো যার আচার ব্যবহার ভালো, আমার মতেও সেম। আমরা একটা বিরতি নিয়ে জুমে যাব, জুমে অনেক আপুরা সুন্দর সুন্দর করে আসছে, এই যে দেখেন তানিয়া আপু কি সুন্দর একটা ফুল দিয়ে আসছে, আমার লোভ লাগছে, আমার সাথে মিলে গেছে, আমার জন্য পাঠিয়েছেন। আমি ব্রেকের পরে এসে কথা বলছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আমাদের বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন জুমে। আপনারা যদি আমাদেরকে জয়েন করতে চান এবং অনেক 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 আড্ডা দিতে চান, তাড়াতাড়ি চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি সরাসরি জুমে চলে যাই। রাশিদা আপা, কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বসেছেন আপনি। রাশিদা আপা শুনতে পাচ্ছেন? আমার মনে হয় রাশিদা আপা আমাকে শুনতে পাচ্ছে না। তাহলে আমি শুনতে পাচ্ছে না রাশিদা আপা। আচ্ছা, তাহলে নাজিয়াপুর কাছে চলে যায় এখন। নাজিয়াপু, গুড মর্নিং। কেমন আছেন আপনি? ভালো। ভালো। আপনার কি ঠান্ডা লেগেছে? আমার একটু এই যে ঠান্ডা পড়েছে গত 2-3 দিন হলো। আচ্ছা, এখানে যা হয় এক সময় গরম লাগছে হঠাৎ করে, আবার কিন্তু ঠান্ডা, যে একটা ঠান্ডা থাকে না যে কেবলই পড়লো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম। ওয়েদারটা খুব ক্রিস্প, খুব সুন্দর। ফল স্টার্টেড, মানে কালারটা আসবে এখনই। আমার যে এত সুন্দর লাগে, পাঠিয়েছিলাম ফল কালারের ব্যাগ। আমার এত সুন্দর লাগে কালারটা। কিন্তু এই যে এই সময় আবার ফ্লু সিজন, আসলে আমি ভালো কথা মনে করেছো, আমাকে ফ্লু শট দিতে হবে এখন মনে পড়ছে যে লিখে রাখেন, আদারওয়াইজ ভুলে যাবেন। আমি ভুলে যাবো, এই যে এখনই লিখে রাখছি, দিতে হবে। আচ্ছা হ্যাঁ আপু, আজকের টপিক তো জানেন অবশ্যই। আমরা আমাদের এই টপিক থেকে কত কথা যে হয়ে যাচ্ছে, আমি ব্রেকে বলছি আপুদেরকে যে আসলে এটাই হয়, এই একটা টপিক থেকে কতগুলা শেকড় বের হয়, তাই না? সো আমি আপনার কাছ থেকেও শুনতে চাই, অ্যাকচুয়ালি আমরা মাঝে মধ্যে দেখা যায় স্বাধীনতা পেয়ে এটার মিস ইউজ করছি। হ্যাঁ, সো এটা স্বাধীনতার কি আসলে কোনো সীমা থাকা উচিত কি উচিত না, একটু শুনি আপনার কাছ থেকে। আমি স্টুডিও আপুদের কথা খুব শুনছিলাম, খুবই লজিক্যাল কথা বলছিলেন সবাই, দুইজনই খুব ভালো লাগছিল। স্বাধীন দেশের যেরকম একটা সীমা রেখা থাকে, সেই দেশটাকে স্বাধীন দেশ বলা হয়, তেমনি স্বাধীনতারও সীমা রেখা বা সীমাবদ্ধতা অন্য জিনিস, একটা সীমানা থাকবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এবং পরিবার থেকেই সেটা তৈরি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পরিবারের মানুষগুলো যদি স্বাধীনতার নামে মানে তার অগ্রগতিতে বাধা দেয়, সেটা আবার অন্য জিনিস। স্বাধীনতার সাথে কিন্তু তার অগ্রগতি, যেটা ডেভেলপমেন্ট, সেইখানে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াটাও কিন্তু স্বাধীনতার একটা অংশ। আমি আমার বান্ধবীর সাথে, ইঞ্জিনিয়ার বান্ধবীর সাথে কাল পরশু, সে ম্যানচেস্টারে থাকে, ওর সাথে আলাপ করছিলাম যে আমরা মনে হয় আমাদের মায়ের যুগের সাথে আমরা চললাম, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন কিন্তু আমাদের যুগের সাথে নাই, তারা কিন্তু অনেক অ্যাহেড। কারণ আমরা যখন বড় হচ্ছিলাম তখন কিন্তু ইন্টারনেট বা সেলফোন ছিল না। আমার ভিডিওটা আচ্ছা, কোথাও কেউ কি মানে আনমিউট করে রেখেছেন? সো প্লিজ একটু মিউট করবেন। হ্যাঁ, একজন কথা বলার সময় অন্যরা সবাই মিউট করে রাখবেন। জি আপু বলেন। সো এইটার কারণে মনে হয় যে নেক্সট জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে একটা বিরাট পার্থক্য বলবো, গ্যাপ ঠিক বলবো না, একটা ডিফারেন্স হয়েছে। কারণ ওদের স্বাধীনতার সীমানাটা অনেক বিরাট, ওদের সীমানাটা আমাদের মতো এত ছোট সীমানা না, ওদের অনেক ব্রড একটা চিন্তা ভাবনা। এবং যেটা বলছিলেন না, একজন মানুষকে তার ব্যবহার থেকে তাকে মূল্যায়ন করা উচিত, আমি এইটাতে একমত। তার শিক্ষাগত যোগ্যতা তার জীবনের আয় উন্নতির উপায়, সেটা তাকে হেল্প করবে, সেই মানুষটাকে হেল্প করবে, আমাকে কিন্তু হেল্প করবে না। আমাকে হেল্প করবে তার ব্যবহার, যেটা আমি চাইবো সেইখানে। তো সেই মানুষের শিক্ষাগত যোগ্যতা, তার আয় উন্নতি, তার সে কত টাকা রোজগার করছে, ইট ডাজন্ট ম্যাটার টু মি। অনলি ইট ম্যাটার্স যে সে আমার সাথে কি ব্যবহার করছে, সেটাই আমার কাছে সেই মানুষের মূল্যায়ন। একদম একদম, বাহ, সুন্দর বলেছেন, খুবই সুন্দর বলেছেন। রাশিদা আপু, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন আপনি? খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে বসেছেন, খুব ভালো লাগছে দেখতে। মানে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আমরাই রিফ্রেশড হয়ে গেছি।
জি, আমি আপনাদের একটু ভালো ওয়েদার রাখার জন্যই আমি কষ্ট করে হলেও একটু ঠান্ডা লাগলো বাইরে বসে চেষ্টা করি যে সবাই একটু ফুরফুরা মানসিকতা থাকুক। বাহ বাহ, খুবই খুবই ভালো, খুবই সবাইকে সবাইকে শুভ সকাল। শুভ সকাল। নাইস ওয়েদার আমাদের এখন, একদম মানে খুবই ভালো লাগছে এই ওয়েদারটা, একটু ঠান্ডা একটু রোদ, খুবই ভালো, মানে এই সিজনটা খুব ভালো, খুব এনজয় করি আমরা। বাহ, চমৎকার। তো হ্যাঁ রাশিদা আপু, এই যে আপনার মতে আপনার ভাবনাটা আসলে শুনতে চাই, স্বাধীনতার সীমা কতটুকু হওয়া উচিত, আসলে কি কোনো সীমা থাকা উচিত কিনা? হ্যাঁ, শুনতে পেরেছেন আমাকে? আচ্ছা আপু, আচ্ছা আপুর ওখানে মনে হয় নেটের সমস্যা হচ্ছে। তন্দ্রা আপা, তন্দ্রা আপা শুনতে পাচ্ছেন? জি আপা, শোনা যায়? জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিই বলেন আসলে কতটুকু সীমা থাকা উচিত? আপা, নিশ্চয়ই সীমা থাকা উচিত, কারণ স্বাধীনতা ভোগ করা যতটা সহজ, এইটাকে আসলে রক্ষা করাটা ততটাই কঠিন। একদম। ছোটবেলায় আপু এই স্বাধীনতা ভঙ্গ করার জন্য কতই না বকুনি খেয়েছি মায়ের। খেলতে গিয়েছি, আপনারা বলছিলেন যে বলেছে তুই 1 ঘন্টার মধ্যে ফিরবি, দেখা গেছে ঘন্টা যে পার করেছি খেলার সাথে সাথে, মাসের পরে যে কত বকুনি খেয়েছি। তো আমরা প্রত্যেক মানুষই আপু ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ আছে, এবং প্রত্যেক মানুষই আলাদা, এবং প্রত্যেকেরই স্বাধীনতা থাকা উচিত, কিন্তু আপু স্বাধীনতার আবার একটা মাত্রাও থাকতে হবে। যদি আপনি সীমাটা লঙ্ঘন করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু কখনো কখনো স্বাধীনতা আবার এই স্বাধীনতা আবার খুব একটা উশৃঙ্খলতার কারণও হয়ে দাঁড়ায়। সেই জন্য আপু আমাকে নিজেকে বুঝতে হবে যে আমার কতটুকু মাত্রা পরিমাণে আমি স্বাধীনতা ভোগ করব, সেই পরিমিতিটা আমার কতটুকু থাকবে, এবং এইটা মেনে যদি আমরা চলি এবং অন্যের সাথেও সেই একই রকম আচরণ করি, আচরণগত বিষয়টাও যদি আমার খুব সুন্দর হয়, আমি ইচ্ছে করলেই কাউকে যা ইচ্ছে তাই বলতে পারি না। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রণ থাকতে হবে। তো সেই জন্য আপু আসলে পরিমিতি থাকতে হবে, মাত্রা থাকতে হবে, তবে প্রত্যেক মানুষকে স্বাধীনতা ভোগ করার যে একটা আনন্দ, সেটাও কিন্তু থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ তন্দ্রা আপা। রাশিদা আপা কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, একটু পরে অফ হয়ে যায়। হ্যাঁ আচ্ছা বলেন, আপনাকে তো আমি প্রশ্ন করলাম যে আপনার মতে আপনার ভাবনাটা শুনতে চাই স্বাধীনতা নিয়ে, মানে আদৌ কি কোনো সীমা থাকা উচিত কিনা স্বাধীনতার? অবশ্যই আপা, আমিও যারা আসছে তাদেরকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা। আসলে তাদের কথা থেকে আমি শুরু করি। এই যে পরিবার থেকে, এটা একটা বিশাল বড় স্টেজ বলবো, বা ছোটবেলা থেকে বা কিশোর থেকে বা তার ছোট থেকে শিশু থেকে আমি বলবো যে পরিবার থেকে প্রত্যেকটা জিনিসের ব্যক্তি ব্যাপারেও স্বাধীনতা এবং পারিবারিক ব্যাপারেও স্বাধীনতা, প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে স্বাধীনতার একটা সীমা রেখা থাকা উচিত। সেটা বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে সেটা প্রকাশ পাবে তার কাজের জায়গায়, তার কমিউনিটিতে, বিভিন্ন অনুষ্ঠানে, সেটা তার ব্যবহার দেখলে বোঝা যাবে সে কতটা। তাই ছোট থেকেই সবাইকে শিক্ষাটা নেওয়া উচিত, দেওয়া উচিত যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। স্বাধীনতাটা ভোগ করার জন্য, উপভোগ করার জন্য, সেটাকে অতিরিক্ত করে সীমারেখা অতিক্রম করে কোনো কিছুই করা উচিত না। সেই কুফল কিন্তু আমাদের সমাজের উপরে অনেক প্রভাব ফেলে, আসলে অনেক প্রভাব ফেলে, ব্যবহারটা সমাজে পড়বে। জি হ্যাঁ, থ্যাংক ইউ আপা। তানিয়া আপা, এত সুন্দর একটা ইয়েলো ফুল দিয়েছেন, আমি ইয়েলো শাড়ি পরেছি, মানে মাস্টার্ড ইয়েলো, সো ফুলটা আমার কাছে থাকলে ভালো হতো না? একদম, অনেক অনেক ধন্যবাদ নাদিয়া। স্টুডিওর আপুদের কথা আমি আগের থেকে শুনছিলাম, অনুষ্ঠানের শুরু থেকে। আর আমি একটু আগেই অনুষ্ঠানের আগে ছাদে গিয়েছিলাম, তো ওখান থেকেই জাস্ট ফুলটা কালেক্ট করা। তারপর এসে দেখলাম তুমিও হলুদ শাড়ি পরেছ, খুব ভালোই মানে হলো আর কি, মিলে গেল। ঠিক আছে, আরেকদিন দেখা হলে একটা ফুল দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তো স্বাধীনতার কথা বলছিল সবাই, আমিও সবার মতো একমত। আমি সবসময় যেটা বলি, আজকে নাদিয়াও বললো যে
আমিও ঠিক সেম অনেকদিন এই কথাটা আমি আরো বলেছিলাম যে আমি কি করি পার্সোনালি, আমার বিজনেস কি, আমি কি করি সেটা ম্যাটার করে না, আমি কার সাথে কি ধরনের ব্যবহার করছি, কাকে কিভাবে গ্রহণ করছি, সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। একদম একদম সত্যি কথা। আমরা ছোটবেলা থেকে যেমন বাবা মার কাছ থেকে শিখেছি, সেরকম আমরা কিন্তু স্কুলে আমাদের টিচারদের কাছ থেকে অনেক বিহেভিয়ার শিখেছি। একদম সত্যি কথা আপু। আবার এসে আপনার কাছ থেকে শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। সবাই জয়েন হয়ে গেছে এবং সবার কাছ থেকে খুব সুন্দর সুন্দর গল্প শুনছি, সবার ভাবনাগুলো শুনছি। আপনি যদি আপনার ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। তানিয়া আপুর কাছে আবার যাব আমি। তানিয়া আপু, শুভ জন্মদিন। থ্যাংক ইউ সবাইকে। আমি তুমি বলাতে আমি বলছি, এখানে যারা নেক্সাসের আপুর আছে সবাই আমাকে আজকে উইশ করেছে। আমি মানে কি বলবো যে নেক্সাস পেয়ে আমি আসলে সত্যি এত ভালোবাসা, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমার জন্য। তো নেক্সাসকে ধন্যবাদ, জাকিয়া আপুকে ধন্যবাদ, তোমাদের তিনজন উপস্থাপিকাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবং ভালো একদম অবিরাম ভালোবাসা, কৃতজ্ঞতা, আর কিছু বলার নাই আমার। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন, এইভাবে হাসি খুশি থাকবেন, সুন্দর থাকবেন, আর পেছনে সবসময় নেক্সাস টেলিভিশন চালিয়ে রাখবেন, আমি দেখি আমাকে। মিষ্টি আপু। জি আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিষ্টি আপু। এই যে আমরা সবাই আসলে বলছিলাম স্বাধীনতার কোনো সীমা আসলে কি থাকা উচিত কিনা, যদি কোনো সীমা না থাকে সেক্ষেত্রে কি হতে পারে, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, ধন্যবাদ আপু। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তার চেয়েও রক্ষা করা কঠিন, এটা আসলে সত্যি। স্বাধীনতা যেমন থাকতে হবে, স্বাধীনতা না থাকলে দেখবেন ঠিক না। স্বাধীনতা অবশ্যই একটা বাইন্ডিং থাকা উচিত এবং এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। আর স্বাধীনতাটা যেমন তানিয়া আপু এর আগে বললো, আমরা বাবা মার কাছ থেকে শিখবো কিভাবে নৈতিকতা, তেমনি স্কুল কলেজ থেকেও শিখবো। আপু, আমি হারম্যান মিনারিস কলেজে পড়তাম, আমি ওখানে দেখেছি আমাদের ম্যাডাম ছিলেন, উনি ব্রিগেডিয়ার ছিলেন আপু, উনি যে আমাদের এডুকেশন গুলো শিখাতো, আমরা সেই সময়, এখন তো মামা মামা বলে, আমরা যে দারোয়ান বা বুয়া, তাদেরকে আমরা আপনি খালা করে, তারা যে টিচারদের সমান শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে, ম্যাডাম আমাদের শিখাতো। ব্যবহার, হিউম্যানিটি, আমি মনে হয় ম্যাক্সিমাম আমি হারম্যান মিনার কলেজ থেকে শিখেছি। আমি তখন 94-5। তো প্রত্যেকটা জিনিস আমি কি সেটা বড় না, হোয়াটস প্রেজেন্ট মাইসেলফ, আমি আমাকে কিভাবে প্রেজেন্ট করছি, আমার ভদ্রতা, আমার হিউম্যানিটি, সেগুলো অনেক বড় ব্যাপার। তারপরে সাথে থাকবে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো সবকিছু মিলিয়ে স্বাধীনতা থাকবে এবং আমাদের ওভারঅল একটা সুন্দর মরালিটি, একটা জ্ঞান, নলেজ থাকতে হবে, সেটাই হচ্ছে আসল স্বাধীনতা। আর যখন আমাদের মধ্যে সবকিছুর 90%, 100% তো থাকা সম্ভব না, তখনই স্বাধীনতাটা আমরা অর্জন করতে পারবো, রক্ষা করতে পারবো। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। নেলি আপা, দেখি নেলি আপার ভাবনা মিষ্টি আপুর ভাবনার সাথে মিলে কিনা। নেলি আপা বলেন, দেখি শুনি। আসসালামু আলাইকুম রাজি আপা, সবাইকে শুভেচ্ছা। জি, আসলে ঠিক এটাই, স্বাধীনতা আমাদের সবার থাকতে হবে। স্বাধীনতা আসলে আমরা তো সবাই স্বাধীন দেশের মানুষ, তাহলে স্বাধীনতা থাকবে, কিন্তু আমাদের স্বাধীনতা এমন হবে না যেন অন্যের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। আমার জন্য অন্য কেউ স্বাধীনতা হারাক বা অন্য স্বাধীনতা প্রকাশে সেই যে বাধা হোক, সেটা কিন্তু উচিত না। সীমাবদ্ধতা অবশ্যই থাকতে হবে। আমি আমার স্বাধীনতা আমার নিজের মতো করে পালন করবো, আমার জন্য অন্য কারো, আমি তার জন্য যেন অতি পর্যায়ে চলে না যাই, এই কারণে আমার নিজের ব্যবহার, আমার জন্য কেউ যেন কষ্ট না পায়। স্বাধীনতার কারণে কেউ যেন আমার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়। আমার মনে রাখতে, অন্য স্বাধীনতার কথাটা কিন্তু আমার মনে রাখতে হবে। তো আমার মনে হয় স্বাধীনতা সীমাবদ্ধ থাকবে এবং সেটা খুব ভালো, খুব সুন্দর করে থাকতে হবে, যেন আমার জন্য অন্য কারো কোনো ক্ষতি হয়ে না যায়। বাহ, সুন্দর সুন্দর, থ্যাংক ইউ আপা। সোনিয়া আপা, আজকে কি মনে হয়েছে আপনি এমন করে যেভাবে বসেছিলেন, মনে হচ্ছে আজকে ভাত খান নাই?
আমি তোমার শাড়ি দেখে মুগ্ধ, আমার তো শাড়ি কিনতে ইচ্ছা করতেছে, চিন্তা করতেছিলাম কখন বাইরে যাব। অলরেডি আমার এই শাড়ি দেখে কিন্তু মরিয়ম আপা কিনছেন। হ্যাঁ সেম শাড়ি আছে। আমি শাড়ির প্রেমে পড়ছি, মরিয়ম আপা আমার একটা দাও। বাহ চমৎকার। এই যে কেনাকাটারও একটা লিমিটেশন থাকা উচিত, তাই না? এই স্বাধীনতার লিমিটেশন আমরা মানি না কেন জানি, আমরা নারীরা যে কিনতেই থাকি। স্বাধীনতা থাকতে এটা বলো না ভাই, তাহলে কিন্তু চলবে না। তাহলে বাসার যে কর্তা সে হলো আরো স্বাধীন হয়ে যাবে। বলবো কি যে স্বাধীনতা বাইন্ডিংস আছে, এখানে তোমাকে শপিং করে দেওয়া যাবে না, এটা কখনো মানবো না। প্রয়োজনে শাহবাগ যাবো, কোনো বাইন্ডিং থাকবে না। কেনাকাটা মন চাইতে কেনাকাটা করলে মন শান্তি থাকে। হ্যাঁ এটা সত্যি কথা। I agree. কেনাকাটা করলে তুমি সেটা যদি নিউ মার্কেট ফুটপাতে গিয়ে ঘোরাফেরা করো তাও ভালো লাগবে। নাজিয়া আপু তো এমন ইমোজি দিয়েছেন, মানে হাসতে হাসতে উনি শেষ হয়ে যাচ্ছে। সত্যি কেনাকাটা একটা ম্যাজিক, মহিলাদের জন্য কেনাকাটা একটা ম্যাজিক, এটা একটা ম্যাজিকের মতো কাজ করে, বুঝতে পারছো? না সত্যি কথা। হ্যাঁ বলেন। এই বাইন্ডিং আমরা স্বাধীনতা মানবো না, এটা মানা যাবেও না। যাক ভালো, একটু ডিফারেন্ট কিছু শুনলাম এই ব্যাপারে। বাইন্ডিংস আসলে আমিও চাই না। থ্যাংক ইউ সোনিয়া আপু, ভালো লেগেছে। আচ্ছা হাসিনা আপা মানে এমন ভাবে হাসছে, মনে হচ্ছে যে নাজিয়া আপুর যে ইমোজি ওইটাই হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক মজার আড্ডা হচ্ছে। হ্যাঁ একদম মনে করো যে আরো এক সপ্তাহ তুমি ধুমসে কাজ করতে পারবা, এত হাসি এত আড্ডা হচ্ছে, সেটাই ভালো লাগছে। যাই হোক আপু, স্বাধীনতা প্রত্যেকটা বিষয়ে থাকা উচিত। কারণ দেখবা তুমি অনেক বাসাতে বাচ্চাদের খুব কড়া গাটে রাখে, বুঝছো? কোথায় গেল, কোচিং এ কই গেল, কার সাথে কথা বললো, তারপরে আধা ঘন্টা লেট হলেই শেষ, বুঝছো? এগুলো কোনোভাবেই করা উচিত না। দেখবা কি ওই বাচ্চাগুলো না আরো বেশি ভাগ ফোকর খুঁজতে থাকে, কোথায় সে ছুটে যাবে, কোথায় গিয়ে আড্ডা দিয়ে আসবে বন্ধু বান্ধবের সাথে। একদম দেখা গেছে কোনো সময় বিভিন্ন অকারেন্সের সাথে জড়িয়ে যায়। তো সেজন্য হচ্ছে স্বাধীনতা অবশ্যই দিব, কিন্তু স্বাধীনতাটার মধ্যে ওই বাচ্চাদেরও আমাদের সাথে ফ্যামিলির সাথে ওরকম বন্ডিংটা থাকতে হবে, যেন ওরা বুঝে যে আমি কোন ফ্যামিলির, আমার বাবা মা আসলে কেমন চলাফেরা, ওরা কি চায়, কি ধরনের স্বাধীনতা, কতটুকু আমি মানে ওইটুকু পর্যন্ত যাইতে পারবো, বা এরপরে গেলে আমার বিপদ হইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে। যেমন পাশের বাড়ির একজন, আমার খুব ভালো লাগতেছে, গান একটা ছাড়লাম, মনে করো 4 বাড়ি শুদ্ধ শোনা যাচ্ছে, কেউ সকালে ঘুমাচ্ছে, কেউ ঘুমাচ্ছে না, কিংবা কেউ কারো বাচ্চার পরীক্ষা পড়তেছে। এরকম করা মানে আরো পাশে এই কথাটা নিয়ে আমি বলতাম অলরেডি যে হ্যাঁ থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। এই যে অবশ্যই এই যে আপা একটা কথা বললেন না, যে পাশের বাসায় গান চলছে, হ্যাঁ মানে একদম কি বলবো, সাউন্ড বক্স একদম ফেটে যাচ্ছে, এরকম অবস্থা। চারপাশে কিন্তু কোথায় কোন মানুষ অসুস্থ বা কে পড়ছে, মানে এগুলোর একদম চিন্তা ভাবনা না করে রাত 12টা 1টা 1:30টা অনেক জায়গায় হলুদের প্রোগ্রাম হচ্ছে না, সো স্বাধীনতার অপব্যবহার। এক্স্যাক্টলি, একটা লিমিটেশন আসলে থাকা উচিত প্রত্যেকটা জায়গায়। যেটা হয় কি, আপনি যেখানেই থাকেন না কেন প্রত্যেকটা জায়গারই কিন্তু কিছু নিয়ম কানুন থাকে, সেটা পরিবার হোক, সমাজ হোক, প্রতিষ্ঠান হোক। সো ওই পরিমিতি বলতে বা ওই সীমারেখাটা আসলে লঙ্ঘন করলেই কিন্তু সেখানে সমস্যা। একদম আমরা অবশ্যই আনন্দ করব, অনেক আমরা অনুষ্ঠানও করব, কিন্তু সেটা যেন অন্য কারো বিরক্তির কারণ না হয় বা ক্ষতির কারণ না হয়। আপু খুব ভালো একটা ফ্যাক্ট নিয়ে কথা বলেছেন। আমরা যেহেতু আজকে খুব সার্বজনীন একটা বিষয় নিয়ে কথা বলছি, যে আসলে স্বাধীনতাটা কোন জায়গায় থাকা উচিত। এখন কিছু ফ্যামিলির কথা উনি যেটা বললেন, ওই ফ্যামিলিটাই হয়তো বা মানে সে নিজেকে আসলে গ্রো আপ করেছে এইভাবে, এই জন্য সে তার বাচ্চাকে হয়তো বা টু মাচ প্রেশারাইজ করছে, অথবা সে চাচ্ছে যে তার ইচ্ছা মতোই তার বাচ্চাটা বড় হোক। কিন্তু মানুষ কিন্তু আসলে অন্যের ইচ্ছা মানে অনুযায়ী একটা সার্টেন এইজের পরে আর চলে না। এই জন্য তাকে এরকম একটা প্ল্যাটফর্ম আসলে ছোট থেকে দেওয়া উচিত, যেন সে বড় হয়ে ওই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করে তার ফিউচার যে লাইফটা রয়েছে সেটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারে। আমি আমার জেনারেশনে আমার যে জিনিসগুলো দেখে বড় হচ্ছে, খুব স্বাভাবিক যে আমার যখন বাচ্চা হবে, আমি যেহেতু প্রুভেন যে আমি এটা দেখে এসেছি, আমি চাইবো যে এরকমই হোক, তাহলে ওর লাইফটা সুন্দর হবে। কিন্তু
আমার বাচ্চা সে কিন্তু আসলে নেক্সট জেনারেশনে পা দিয়েছে, তার জেনারেশনটা একেবারেই ডিফারেন্ট। একদম একদম। আমি আমার জেনারেশন দিয়ে যদি তার জেনারেশনটা সাজাতে চাই, সেটা তার জন্য সুন্দর হবে না, সেটা তার জন্য কারাগারও হতে পারে। তো আমার উচিত যে আমি আমার শিক্ষাটুকু তাকে দেই এবং তাকে আমি এমনভাবে তৈরি করি যেন সে নিজে থেকে তার নিজস্ব কোয়ালিটিগুলো একসাথে অ্যাডজাস্ট করে অ্যাবজর্ভ করে তারপরে নতুন একটা কিছু হোক, যাতে সে তার জীবনের যুদ্ধটা সুন্দর করে চালিয়ে নিতে পারে। একদম। হ্যাঁ আপু, আমি এই যে এখানে কিন্তু সেই স্বাধীনতাটুকু আসে যে আমরা অবশ্যই বাবা মা হিসাবে কিন্তু আমরা চাই আমাদের সন্তানের ভালো হোক, কিন্তু সন্তানেরও কিন্তু কিছু স্বাধীনতা থাকা উচিত। সে কি চায়, সে কি পড়বে, সে কি, তারও একটা পরিধি থাকা উচিত স্বাধীনতা, যেটা কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু তাকে শেখানো দরকার। হ্যাঁ, যদি তাকে সেই স্বাধীনতাটুকু না দেয়া হয়, সেও কিন্তু স্বাধীনতার চর্চাটা বুঝবে না এবং সে কিন্তু সেটাকে ধরে রাখার বিষয়টা সেটাও কিন্তু পারবে না। বেশি কড়াকড়ি অনেক সময় হয় কি আমরা প্যারেন্টস হিসেবে হয় আমরা খুব বেশি ছাড় দিয়ে দিই, না ছাড় দেই অথবা ছাড় দেই, আমরা আরো শুনবো। একটা বিরতির পরে আবার আসছি, সবার সাথে কথা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা থেকে কিন্তু এক একজনের ভাবনা থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, সবাই সবার ভাবনাগুলো শেয়ার করছে। সো আবারও আমি জুমে চলে যাই। মরিয়ম আপা। হ্যাঁ নাদিয়া, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। চিমটি তোমার সাথে। হ্যাঁ, আজকে আপনার এই শাড়িটা পরা দরকার ছিল। হ্যাঁ, আমি খুব মানে শাড়ি পরতে তো দেরি হবে, তাই পরতে পারি নাই, পেঁচাই ফেলতে চিমটি দিলাম। দেখি তো এতটুকু আপনি এমনি পেঁচাই। সেটাই করা উচিত ছিল, আরেকদিন করবো। আসলে খুব সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ, আমি এক দেখাতেই কিনেছিলাম। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপা। আপা বলেন, এই জায়গায় আমরা স্বাধীনতা পালন করেছিলাম, মানে বাধা ছিল না। সেটাই, ওই যে 16ই ডিসেম্বরের যে ইয়েটা ছিল, হ্যাঁ প্রোগ্রাম, তাই না? হ্যাঁ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। শক্তি, তাই না? সেই শক্তির সদ্ব্যবহার মানে ঠিক মতো করতে হবে। সে শক্তি যেন একটা সৌন্দর্যের মধ্যে থাকে, নিয়মের মধ্যে থাকে, সেটাই মানে। হ্যাঁ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। হোসনে আরা আপা, হোসনে আরা আপা আনমিউট করতে হবে, মিউট হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছোট্ট করে বলে ফেলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি মনে হয় বলেন, স্বাধীনতার সাথে হ্যাঁ নিয়মেরও কি প্রয়োজন আছে কিনা? যেমন সবকিছুর কিছু রুলস থাকে, তাই না? এটারও কি কোনো রুলস থাকা উচিত কিনা বলেন। ধন্যবাদ আপু। অবশ্যই স্বাধীনতা ব্যাপারটা সব ক্ষেত্রে আমি মনে করি কোনোটাই সীমা লঙ্ঘন করা উচিত না। বিশেষ করে আপু মেয়েদের ব্যাপারে। না ঠিক আছে আপা, ঠিক আছে। আপনি মেয়েদের ব্যাপারে অনেক ক্ষেত্রে কিছু ব্যাপার আছে মেয়েদের, আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। ওইটা আমি এভাবে বললাম না, ওদের তখন যে কতটা থাকতে হয়। অনেকে আছে কিন্তু যে আমার এখন বিপদ হবে জেনেও আমি বাইরে যাব, বিপদ হবে জেনেও আমি মানে করবো না, মানে আমি আজকে বাসা থাকবো না, আমি বাইরে যাবো। ওইটা ব্যাপারটা ধরেন ডেলিভারি কেসের ব্যাপারটাই, আমার একজন আপনজন এরকম আমি নিজেই চোখে দেখেছি। সে কি করতে, আপনার যেদিন তার ডেলিভারি হবে, সে একদম নর্মাল ডেলিভারি হবে, তার সবকিছু ঠিক আছে, সে তার মা আসছে, মাকেও নিষেধ বাড়িতে পাঠাই দিছে, বা তোমাকে থাকতে হবে না। এত বেশি স্বাধীন, এত বেশি ডেয়ারিং, সবকিছু ঠিক আছে, কিন্তু এই জায়গাটা তার অন্যরকম। কি বলে না, আমি আজকে বাইরে, তুমি আজকে বাইরে যাবা কেন? আজকে তোমার 2 দিনের মধ্যে তোমার ডেট, তুমি আজকে কেন যাবে বাইরে? আপনার বিশ্বাস করবেন, বাইরে গিয়ে সে এমন অবস্থা হয়েছে, তার বাহিরেই তার আপনার ইয়ে হয়ে গেছে, বুঝতে পারছেন? একটু বেশি। ওখান থেকে এসে বাসায় এসে আরো খারাপ অবস্থা। ওখান থেকে আপনার রাত্রে 3টার সময় তার হাজবেন্ড তাকে নিয়ে আপনার গাড়ি পাইতেছে না, পাইতেছে না, কি এই কাজটা কিন্তু ওর ওভার স্বাধীনতার দ্বারা হয়েছে, বুঝছেন আপা? এই যে মানে মেয়েদের স্বাধীনতা, হ্যাঁ সবকিছুরই একটা লিমিটেশন থাকা দরকার। হ্যাঁ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ আপা আমাদের সাথে শেয়ার করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি এখন মিউট করে রাখতে পারেন। হ্যাঁ, ওবাইদা আপা।
জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন যে এই যে হোসনা আপা যে বলছিলেন যে একটা লিমিট আসলেই থাকা উচিত, যেমন জেনে শুনেও সেই নারী হয়তো বের হয়েছে, তার ক্ষতি হয়ে গিয়েছে, ক্ষতি খালি তার হয়নি, বাচ্চার হচ্ছে, তার সাথে সাথে আশেপাশে তার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরও হচ্ছে, অন্যরকম ক্ষতি তাদের জন্য। সো আপনার কাছ থেকেও শুনতে চাই, এইরকম ডেসপারেশন কি থাকা উচিত কিনা? আমি মনে করি যে স্বাধীনতা সবসময় আনন্দের, খুশির, কিন্তু স্বাধীনতার একটা লিমিটেশন থাকা দরকার। মানে নৈতিকতা পূর্ণ হতে হবে, এমন স্বাধীনতা দরকার নাই যে অন্যের ক্ষতি করব, অন্যের কষ্ট হবে। যেমন মাঠের মধ্যে এমন জোরে জোরে গান বা পয়লা বৈশাখে এমন ফটকা ফুটানো হয়, আমার ভয়ে মানে কেমন জানি মনে হচ্ছে বিল্ডিং কাঁপতেছে, মানে এই স্বাধীনতা দরকার নাই। এই জন্য স্বাধীনতা অনেক, যেটা অন্যের ক্ষতি শুধু না নিজেরও ক্ষতি হবে, সেই স্বাধীনতা দরকার নেই। আজকাল হচ্ছে একটু বেশি স্বাধীনতা, বেশি ডেসপারেট, ওরকম তো পরে নিজেরই ক্ষতি হচ্ছে যে করছে তার। এই জন্য স্বাধীনতার একটা লিমিটেশন, নিয়ম, কিছু নিয়ম থাকা দরকার। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ আপা। রুমি আপা, হ্যাঁ রুমি আপা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না তো, আপনাকে শুনতে পাচ্ছি না, হেডফোনটা খুলে ফেলেন। না না শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের মনে হয় সমস্যা। আমরা সময় নষ্ট না করে চলে যাই, কার কাছে যাব? মমি আপা। হ্যাঁ মমি আপা। হ্যাঁ মমি আপা বলেন, আপনার ভাবনাগুলো বলেন ছোট্ট করে। ধন্যবাদ আপু। মানে আজকের টপিকটা অনেক সুন্দর আপু। স্বাধীনতা আপু কি আজকের টপিকটা আমি দেখিনি, বলতেছি স্বাধীনতা সীমা কতটুকু হওয়া উচিত? ঠিক আছে আপু, আমার মতে আপু স্বাধীনতার সীমা অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের প্রথমে মনে করতে হবে আমরা একজন মুসলিম এবং বাংলাদেশি। আমাদের প্রত্যেকটা নারীর ক্ষেত্রেই বলবো এটা উচিত যে আমাদের সবকিছু ঠিকঠাক রেখে স্বাধীনতা অর্জন করা। কারণ স্বাধীনতা মানে উগ্রতা না, নোংরামি না। স্বাধীনতা মানে সুন্দর, নম্র, ভদ্র, আমরা স্বাধীনতার মধ্যে সবকিছু করব। এটাই আপু। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নার্গিস আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপা। প্রথমে যে এই 3-4 দিন ধরে আমার জ্বর, তাই এই জ্বরটা আসছে স্বাধীনতার জন্য। কিরকম যে ছেলের এক্সাম, তা এখন তো আম্মু ছাড়া ঘুমাবে না, যেহেতু এক্সাম এখন নেওয়াটা হয়ে গেছে যে পড়বো সারাটা দিন, ঘুমাবো আম্মুর সাথে। এক্সাম আমার, আম্মু কিছু বলতে পারবে না, ঠিক আছে। কিন্তু ও আবার যে বৃহস্পতিবারে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ঢুকছে, তারপরে জ্বর বাঁধাইছে, আর তারপরে আমার সাথে ঘুমাচ্ছে, ওই সেই জ্বর গুলো আমার কাছে 3 দিন ধরে আমি স্বাধীনতার জ্বরে ভুগতেছি। ও আল্লাহর রহমতে 3 দিন ধরে, আজকেও লাস্ট এক্সাম, কালকেও ঘুমাইছে, যেহেতু চলবে না আমার কাছ থেকে। বাহ, যাক স্বাধীনতা আপনাকে জ্বর দিয়েছে। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আনোয়ার আপা। হ্যাঁ আনোয়ার আপা। আপা ভালো আছেন সবাই? হ্যাঁ ভালো আছি আপা, বলেন আপনার ভাবনাটা শেয়ার করেন আমাদের সাথে। ভাবনাটা আসলে স্বাধীনতা তো অবশ্যই চাই আমরা, তো স্বাধীনতার মধ্যে সুন্দর, ভদ্রতা, নম্রতা নিয়ে আমরা আসলে স্বাধীনভাবে। বাহ বাহ, চমৎকার চমৎকার। সবাইকে ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আর রুমি আপা, এখন দেখি আপনাকে পাই কিনা। আজকে পাচ্ছি না, না শুনতে পাচ্ছি না আপনার ওদিক থেকে। আচ্ছা না, হচ্ছে না, কি আর করা। আপনি দেখা যাবে ব্রেক শেষ হওয়ার পরে সবার সাথে আড্ডা হবে। স্বাধীনতা পাই নাই রুমি আপা, এখনো স্বাধীনতা পাই। আচ্ছা আমরা স্টুডিওতে চলে আসি। আজকে এখানে আড্ডা দিয়ে কেমন লেগেছে শুনতে চাই। আজকের টপিকটা আসলে খুব সুন্দর, যে স্বাধীনতার সীমা আসলে কতটুকু হওয়া উচিত। প্রত্যেকটা পরিবর্তনই আসলে সুন্দর, কিন্তু পরিবর্তনটা আসলে বয়ে নিয়ে যাওয়ার জন্য
আমাদের সবারই যার যার জায়গা থেকে মানে একদম আবার শুরু থেকে শুরু করা উচিত, যে পরিবর্তন তো এসছে, আগের মতন করে চললে কিন্তু হবে না। তার মানে আসলে নিজেকে সবসময় অবজারভেশনে রাখা উচিত, আমার মনে হয় এটা অনেক বেশি দরকার। কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, সবাই যদি যার যার জায়গাটা থেকে নিজের ইসেটা করে, মানে নিজেকে অবজার্ভ করে, তাহলে মনে হয় জিনিসটা সুন্দর হবে। আর এই অনুষ্ঠানে এসে যেটা ভালো লাগছে যে এইরকম একটা প্ল্যাটফর্মে আসলে কথা বলতে পারছি নিজের মতো করে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। ছোট্ট করে আমরা, আমার কাছে খুব ভালো লেগেছে, আসলে টপিকটা খুব সুন্দর, এবং অনেক সময় হয় কি আমরা এই সময় এমন কিছু বিষয় আছে যেটা নিয়ে আমরা কখনো চিন্তা করার সুযোগ বা ওভাবে চিন্তা করা হয় না। আজকে অনুষ্ঠানে এসে এবং আপনাদের সবার মতামত এবং কথা শুনতে পেরে আমরা আসলে এটা বিভিন্ন আঙ্গিকে কিন্তু চিন্তা করার একটা সুযোগ হলো, যেটা খুব ভালো লেগেছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আপনাদেরকে আবারও ধন্যবাদ, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।